আজকে আমরা জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ এবং টিস্যু নিয়ে আলোচনা করব। জীবকোষ কাকে বলে, টিস্যু কাকে বলে, জীবকোষের বিভিন্ন প্রকারভেদ এবং জীবকোষের গঠন, বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। জীবকোষ জীবকোষ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানে বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ প্রদান করেন। এর ভিতর লুই এবং সিকেভিচ নামক দুজন বিজ্ঞানী কোষের একটা সুন্দর সংজ্ঞা প্রদান করেন। এটা হলো, কোষ হলো জীবজ ক্রিয়াকলাপের একক, অর্থাৎ একটি জীবের যে দেহ গঠন হয় এই দেহ গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ। আমরা যদি আমাদের দেহকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করি, বিল্ডিংয়ের ছোট অংশটা যেমন ইট, আমাদের দেহের ক্ষুদ্র অংশ হলো কোষ, অর্থাৎ হাজার হাজার কোষ মিলে আমাদের দেহ গঠিত হয়, অর্থাৎ এটি জীবজ ক্রিয়াকলাপের একক। বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত প্রত্যেকটা কোষ, যেমন এটা একটা কোষ, প্রত্যেকটা কোষ বাইরের দিকে একটা আবরণ দিয়ে আবৃত থাকে। এই আবরণ দিয়ে ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গগুলো আবৃত থাকে। এই পর্দাটিকে আমরা কোষ ঝিল্লি বা কোষ পর্দা বলে থাকি। এটা হলো বৈষম্যবেদ্য। এখানে লিখছি বৈষম্যবেদ্য। বৈষম্যবেদ্য মানে হলো এখানে কিছু জিনিস ভিতরে প্রবেশ করতে পারবে, বাইরে যেতে পারবে, আবার কিছু জিনিস প্রবেশও করতে পারবে না, বাইরেও যেতে পারবে না। অর্থাৎ এটা একটা বৈষম্য সৃষ্টি করবে, সব কিছুকে বাইরেও যেতে দিবে না, ভিতরে আসতে দিবে না। এখানে ভিতরে এবং বাইরে যেতে পারবে শুধুমাত্র কোষের পুষ্টি এবং বিভিন্ন খনিজ লবণ, এগুলো বাইরে এবং ভিতরে আদান প্রদান করতে পারবে। অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, অর্থাৎ এটি নিজের একটা থেকে দুইটা থেকে চারটা, এগুলো কোষ বংশবৃদ্ধি করার জন্য অন্য কোনো সজীব মাধ্যমের বা অন্য কোনো জীবন্ত দেহের প্রয়োজন হয় না। এটি নিজে নিজেই একটা থেকে দুইটা থেকে চারটা, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, এগুলো করতে পারে। এরপর আসে কোষের প্রকারভেদ। কোষকে বিভিন্নভাবে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। এর একটি হলো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস, অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্র, একদম আমাদের দেহকে যেমন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, ঠিক একইভাবে একটা কোষকে তার নিউক্লিয়াসই কন্ট্রোল করবে। ওই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আদি কোষ, যেটাকে প্রাকেন্দ্রিক কোষ বলা হয়, আর একটা হলো প্রকৃত কোষ, যেটাকে সুকেন্দ্রিক কোষ বলা হয়। আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষ, এই ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস আদি কোষও নিউক্লিয়াস থাকবে, প্রকৃত কোষও নিউক্লিয়াস থাকবে, কিন্তু আদি কোষে নিউক্লিয়াসটি সুগঠিত থাকবে না। অর্থাৎ যেহেতু এটা আদি, অর্থাৎ আগেই সৃষ্টি হয়েছে, সেজন্য এখানে নিউক্লিয়াসের সবগুলো উপাদান থাকবে না, কিছু থাকবে কিছু থাকবে না, এরকম। তাই এটিকে সুগঠিত নিউক্লিয়াস বলা যায় না, এই জন্য এদের আদি কোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়। নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না। কোষ যেমন একটা পর্দা দিয়ে আবৃত থাকে, বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত থাকে, ঠিক একইভাবে নিউক্লিয়াসও একটি আবরণ দিয়ে আবৃত থাকে, কিন্তু এটা যেহেতু আদিকেন্দ্রিক, তাই এখানে কোনো আবরণ দিয়ে নিউক্লিয়াস আবৃত থাকে না, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয়। কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো আদি কোষের মধ্যে থাকে না, কিন্তু রাইবোজোম সবসময় থাকবে। রাইবোজোম আদি কোষেও থাকবে, প্রকৃত কোষেও থাকবে, কিন্তু এইসব অঙ্গাণুসমূহ শুধুমাত্র প্রকৃত কোষে থাকবে, আদি কোষে থাকবে না। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, এখানে আরএনএ থাকবে না, এখানে শুধুমাত্র ডিএনএ থাকে ক্রোমোজোমে। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এই ধরনের কোষ পাওয়া যায়, অর্থাৎ আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষের উদাহরণ কি? নীলাভ সবুজ শৈবাল অথবা ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল এটাও এক প্রকার ব্যাকটেরিয়া, যেটাকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয় আর কি। এবার আসি প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। প্রকৃত কোষ মানে হলো, এটা যেহেতু নাম দিছে প্রকৃত বা সুকেন্দ্রিক, তার মানে এটা সব কিছু সুগঠিত হবে। যেমন এদের নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যায়। নিউক্লিয়াস সুগঠিত কেন? কারণ এর নিউক্লিয়াসটি, এই যে এটা হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটি একটা আবরণ দিয়ে আবৃত থাকে, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি, যে আবরণ দিয়ে নিউক্লিয়াস আবৃত থাকে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বলা হয়।
আর যে আবরণ দিয়ে কোষ আবৃত থাকবে তাকে কোষ ঝিল্লি বলা হয়। তাহলে নিউক্লিয়াসটি নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত থাকবে, এই জন্য এটি নিউক্লিয়াসে সুগঠিত। কোষে রাইবোজোম থাকবে। রাইবোজোম প্রকৃত কোষ এবং আদি কোষ উভয় কোষেই থাকবে, কিন্তু আদি কোষে বিভিন্ন অঙ্গাণু ছিল না। এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিছুই ছিল না, কিন্তু প্রকৃত কোষে সব অঙ্গাণু উপস্থিত থাকবে। রাইবোজোমও থাকবে, বাকি সব অঙ্গাণু উপস্থিত থাকবে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন ইত্যাদি উপাদান থাকে, কিন্তু আদি কোষে ছিল শুধুমাত্র ডিএনএ, এগুলো কোনো কিছু ছিল না। অধিকাংশ জীবকোষে দেখা যায়। আদি কোষ দেখা গিয়েছিল ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, কিন্তু প্রকৃত কোষ অধিকাংশ কোষে প্রকৃত কোষ দেখা যায়, অর্থাৎ জীবকোষ, উদ্ভিদ কোষ, বেশিরভাগ কোষই প্রকৃত কোষ ধরনের। আদি কোষ শুধুমাত্র ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এগুলোতে দেখা যায়। কাজের উপর ভিত্তি করে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। দেহকোষ জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে, আর জনন কোষ জীবের জননে অংশগ্রহণ করে, অর্থাৎ জীবের সংখ্যা বৃদ্ধি, বংশবৃদ্ধিতে অংশগ্রহণ করে। দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। দেহকোষ মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করবে, এটা একটা কোষ বিভাজনের পদ্ধতি। এবং জনন কোষ মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন করবে। এই যে মিওসিস পদ্ধতিতে জনন কোষ বিভাজন হবে, এটা আমাদের মনে রাখতে হবে। মিওসিসের মাধ্যমে সৃষ্ট প্রথম কোষকে জাইগোট বলা হয়। এটা এমসিকিউতে আসে অনেক সময়। মিওসিসের মাধ্যমে সৃষ্ট প্রথম কোষকে কি বলা হয়? জাইগোট বলা হয়। আবার এটা এখানেও আছে, ফুং এবং স্ত্রী জনন কোষের মিলনের ফলে প্রথম সৃষ্ট কোষকে জাইগোট বলা হয়। অর্থাৎ এই দুটি কোষের মিলন হয়, এইটাকে বলা হয় আমাদের মিওসিস কোষ বিভাজন। আর মাইটোসিস কোষ বিভাজন হলো দেহকোষ গঠন করে। অর্থাৎ এখানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষ কিভাবে গঠিত হয়? এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, একটা কোষ থেকে দুইটা থেকে চারটা, এরকম করে করে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো গঠিত হয়। বিভিন্ন জনন কোষ হলো মিওসিস প্রক্রিয়ায় এটি বংশবৃদ্ধি করবে। এটি মূলত আমাদের বংশবৃদ্ধিতে কাজে লাগে। এবার এখানে আমরা যে টপিকগুলো পড়ছি এটার উপর 3টা এমসিকিউ আছে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা পড়ছি, নিউক্লিয়াস যদি সুগঠিত হয় তখন এটাকে প্রকৃত কোষ বলা হয়, আর যদি নিউক্লিয়াস সুগঠিত না হয় তখন এটাকে আদি কোষ বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ কত প্রকার? 2 প্রকার। আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? আমরা পড়ছি বিভিন্ন ক্ষুদ্রাঙ্গসমূহ। আদি প্রকৃতির কোষে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম এগুলো কোনো কিছু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। প্রকৃত কোষে রাইবোজোমও থাকে, বাকি সব অঙ্গাণু থাকে। অর্থাৎ আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষে রাইবোজোম থাকে। আদি প্রকৃতির কোষে রাইবোজোমই থাকে, এগুলো থাকে না একটাও। কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? তাহলে মিওসিস পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়। এটা হলো আমাদের একটা উদ্ভিদ কোষ, আর একটা হলো প্রাণী কোষ। এটা উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো উদ্ভিদ কোষে অনেক বড় একটা কোষ গহ্বর থাকে। কোষ গহ্বর মানে হলো একটা খালি স্থান, কিছু তরল দিয়ে পূর্ণ থাকে। এই যে এটা কোষ গহ্বর, এই বড় সেন্টারে থাকে কোষ গহ্বর। আর প্রাণী কোষে কোনো কোষ গহ্বর থাকে না। থাকলেও এটা খুব ছোট। এই যে একদম ছোট কোষ গহ্বর, এটা একদম ছোট। সেন্টারে থাকে আমাদের নিউক্লিয়াস, কিন্তু উদ্ভিদ কোষের সেন্টারে থাকে কোষ গহ্বর। আর উদ্ভিদ কোষের অন্যতম আরেকটি উপাদান হলো এখানে কোষ প্রাচীর থাকবে। এই যে কোষ প্রাচীর অর্থ হলো কোষের বাইরে যে আবরণ থাকে এই বৈষম্যবেদ্য, এটাকে আমরা কোষ ঝিল্লি বা কোষ পর্দা বলে থাকি। কোষ পর্দার বাইরেও একটি শক্ত আবরণ থাকে, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়। এটাকে বলা হয় কোষ প্রাচীর। যেমন উদ্ভিদের গাছের বাকল এগুলো খুব শক্ত হয়, এগুলো মূলত কোষ প্রাচীর। এখানে এক্সট্রা আবরণ, এটাকে কোষ প্রাচীর বলা হয়। এটা কিন্তু প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষের সবচেয়ে বড় পার্থক্য হলো
প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, থাকলেও খুব ছোট হয়, কিন্তু উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা একটু বড় হয় এবং এটি কেন্দ্রে থাকে। এই যে এটা প্রাণী কোষ, এখানে কোনো কোষ প্রাচীর নাই, এখানে জাস্ট একটা ঝিল্লি আছে, এটাকে কোষ ঝিল্লি বলা হয়। আর এই জিনিসটা হলো সেন্টারে, এটা হলো নিউক্লিয়াস। আর এখানে এটা মাইটোকন্ড্রিয়া, কোথায়, এটা মাইটোকন্ড্রিয়া। তারপর এটা ছোট্ট একটা কোষ গহ্বর, এটা লাইসোজোম। তারপর এটাকে গোলজি বস্তু বলা হয়, এই যে এটা। আর এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসের 4টি অংশ থাকে। একটা হলো নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন এবং নিউক্লিওপ্লাজম। এগুলো আমরা বিস্তারিত যখন নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব তখন এগুলো ওইখানে আলোচনা করা হবে। কোষ প্রাচীর। কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ কোষ প্রাচীরটি শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, এটি প্রাণী কোষে থাকে না। এই যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এমসিকিউতে এগুলো একটু বেশি আসবে, যেমন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। বলতে পারে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নিচের কোনটি দিয়ে গঠিত? প্রোটিন অথবা লিপিড, প্রোটিন এবং লিপিড। অথবা বলতে পারে পলিস্যাকারাইড কী দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? তাহলে পলিস্যাকারাইড, অথবা পলিস্যাকারাইড দিয়ে গঠিত কোষ প্রাচীর কোনটির? ব্যাকটেরিয়া। আরেকটা আসে আমাদের ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর হলো কাইটিন দিয়ে গঠিত। সেলুলোজ কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এগুলো দিয়ে গঠিত হয়। ব্যাকটেরিয়ারটা একটু স্পেশাল, তাই এটি প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আর ছত্রাকেরটা কাইটিন সমৃদ্ধ। ক নাম্বারে আসে সিকিউর, আমাদের ক নাম্বার আসে প্লাজমোডেসমাটা কাকে বলে? তাহলে প্লাজমোডেসমাটা কাকে বলে? ফাঁসের কোষের সাথে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। অর্থাৎ পার্শ্ববর্তী দুটি কোষের মধ্যে যে সংযোগ বা নালীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে তাকে প্লাজমোডেসমাটা বলা হয়। এটা সিকিউর ক নাম্বারে আসে। এরপর আসে প্রোটোপ্লাজম। আমরা এতক্ষণ পড়ছি কোষ প্রাচীর, অর্থাৎ এটি উদ্ভিদ কোষে থাকে শুধুমাত্র কোষ প্রাচীরটা। কোষ প্রাচীরের পর থেকে যে উপাদানগুলো থাকে এগুলো সবগুলোকে প্রোটোপ্লাজম বলা হয়। কোষ প্রাচীরের পর থাকে কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির পরে অনেকগুলো তরল থাকে, তরলের মধ্যে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ উপস্থিত থাকে, এগুলো সবগুলোকে একসাথে প্রোটোপ্লাজম বলা হয়। কোষ ঝিল্লি সহ সবগুলোকে প্রোটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজমের বাইরে থাকে কোষ প্রাচীর। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ তক্তকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলা হয়। কোষের ভিতরে, কোষ প্রাচীরের ভিতরে যে উপাদানগুলো থাকে ওগুলো সবগুলোকে প্রোটোপ্লাজম বলা হয়। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তাহলে কোষ ঝিল্লিকেও আমরা প্রোটোপ্লাজম বলবো। কোষ ঝিল্লি সহ সব কিছুই হলো প্রোটোপ্লাজমের অংশ। এই যে এখানে সবুজ, এটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর বাদ দিয়ে বাকি সবগুলো হলো প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমে কী কী থাকে? প্রোটোপ্লাজমে থাকবে প্রথমত কোষ ঝিল্লি, এরপরে থাকবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মানে হলো কোষ ঝিল্লির ভিতরে যে তরল থাকে, এখানে পানি, ওগুলোকে আমরা সাইটোপ্লাজম বলি। এর ভিতরে অঙ্গগুলোকে আমরা বিভিন্ন অঙ্গাণু বা ক্ষুদ্রাঙ্গ বলি। এর ভিতরে আরও থাকে নিউক্লিয়াস, এই যে এটা হলো নিউক্লিয়াস কেন্দ্রে। তাহলে নিচের কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর, আমরা এর আগে পড়ছি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, তাহলে এখানে হবে ছত্রাক। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? প্রোটিন এবং লিপিড। এখানে আছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? এই যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন এবং লিপিড দিয়ে গঠিত। অথবা আরেকটা আসছে আমাদের এই নিচের কোনটির কোষ প্রাচীর পলিস্যাকারাইড সমৃদ্ধ? তাহলে পলিস্যাকারাইড দিয়ে কোনটা? এটাও ব্যাকটেরিয়া। তাহলে আজ এতটুকু। আমরা পরবর্তী ক্লাসে আমাদের বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ যেমন মাইটোকন্ড্রিয়া, কোষ ঝিল্লি, তারপর নিউক্লিয়াস, কোষ গহ্বর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।